সো হে ওয়েলকাম ব্যাক। আজকের আমরা চলে এসেছি আবার ক্লাস 9-এর অঙ্ক নিয়ে। আজকের আমরা করব ক্লাস 9-এর কোষে দেখি 15.2 এর অঙ্ক। আজকের আমরা করে ফেলবো 15.2 এর, তোমরা এখানে দেখো, দেখলেই বুঝতে পারবে 7, 8, 9, 10 এই চারটে অঙ্ক আজকে আমরা করে ফেলবো। আর আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম পুরো 2 থেকে 6-এর দাগ পর্যন্ত। সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো, কোথা থেকে দেখবে? ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে। সেই ভিডিওতে আমি তোমাদেরকে পুরো বিস্তারিত সব কিন্তু খুঁটিনাটি ধরে ধরে আলোচনা করেছিলাম। তো আজকের আমরা বেশি কথা না বাড়িয়ে প্রথমেই চলে যাব 7-এর দাগে। তাহলে দেখো, আমরা আজকে প্রথমেই স্টার্ট করে ফেলবো 7-এর দাগের অঙ্ক থেকে। 7-এর দাগের অঙ্কে দেখো বলে দিয়েছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত বলে দিয়েছে। দেখো বলে দিয়েছে 12√2 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তাহলে দেখো এখানে যে ত্রিভুজটার কথা উল্লেখ করেছে, ত্রিভুজটার নাম হলো সমকোণী। সমকোণী মানে কি? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী। অর্থাৎ এই রকম ধরনের ত্রিভুজকে বলা হয় সমকোণী, তার কারণ এর একটা কোণ হলো 90 ডিগ্রি। তাহলে এই হলো একটা সমকোণী। এবং সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ যার বলে দিয়েছে সমদ্বিবাহু, অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা হলো সমান, তাকে বলা হয় কি? সমদ্বিবাহু। তোমরা সবাই জানো যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। এবং তার অতিভুজের দৈর্ঘ্য দেখো কত বলে দিয়েছে। অতিভুজ মানে হলো এই বাহুটাকে বলা হয় অতিভুজ, ঠিক আছে। আমি যদি ভাবো নাম দিই এ, এই জায়গাটায় নাম দিলাম বি এবং এই জায়গাটায় নাম দিলাম সি। তাহলে দেখো অতিভুজ মানে হলো এই বাহুটাকে বলা হয়, এই বাহুটা হলো কিন্তু ত্রিভুজের সব থেকে বড় বাহু। এবং এটার মাপ দেখো কত বলে দিয়েছে কিন্তু 12√2, ঠিক আছে। আর এই যে এই বাহুটাকে বলা হয় ভূমি। কি বলা হয়? এই বাহুটাকে বলে কিন্তু ভূমি, ঠিক আছে। এই বাহুটাকে কি বলা হয়? একদম লম্বালম্বি যে বাহুটা, একে লম্বালম্বি বাহু বলে একে বলা হয় লম্ব, বা কেউ কেউ এটাকে উচ্চতা বলেও ডাকে, ঠিক আছে। এই বাহুটাকে উচ্চতাও বলে আবার লম্বও বলে। আর এই বাহুটাকে কি বলে? এই বাহুটাকে কিন্তু বলা হয় অতিভুজ। আমি দেখো এখানে লিখছি কিন্তু অতিভুজ। এই বাহুটার কিন্তু দুটো নাম, একটাই নাম অতিভুজ। আর এই বাহুটার দুটো নাম, লম্ব আর উচ্চতা। এবারে দেখো বলে দিয়েছে সমকোণী মানে কি? যার একটা কোণ হলো কি 90 ডিগ্রি। এবং সমদ্বিবাহু মানে এই দুটো বাহু সমান, অর্থাৎ লম্ব আর ভূমির দৈর্ঘ্য সমান। এই ধরনের ত্রিভুজকে বলা হয় কিন্তু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এবং অতিভুজের দৈর্ঘ্য দেখো কত বলে দিয়েছে কিন্তু কত? 12√2। এবারে আমরা কিন্তু জানি না এই বাহুটার দৈর্ঘ্য কত, অর্থাৎ এই যে লম্বালম্বি যে বাহুটার দৈর্ঘ্য কত জানি না, বা ভূমির দৈর্ঘ্য কত তাও জানি না। কিন্তু আমরা শুধু এইটুকুনি জানি, এই বাহুটার দৈর্ঘ্য মানে এই যে লম্ব, এই বাহুটার দৈর্ঘ্য আর ভূমি এই বাহুটার দৈর্ঘ্য সমান, দুটো বাহুর দৈর্ঘ্য সমান। তাই জন্যই তো সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? তাহলে আমরা প্রথমে এখানে ধরে নিই, মনে করি, বাবা আমি এখানে লিখে নিই, মনে করি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের আমরা লিখছি উচ্চতা ও ভূমি কত ধরে নিচ্ছি। ভাবো আমি ধরে নিচ্ছি এক্স। তো ভাবো আমি এখানে লিখছি কি এক্স সেমি, ঠিক আছে। অর্থাৎ আমরা কি করে নিলাম, দেখো এই যে লম্ব মানে বা উচ্চতা, এই যে লম্বালম্বি বাহুটা এবি, এই বাহুটার মানকে আমি ধরে নিলাম এক্স। এবং তোমাদেরকে যেহেতু বলছি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা আর ভূমি দুজনের মাপই কিন্তু হয় সমান। মানে এটা যদি হয় ভাবো 10, এই বাহুটার মাপ যদি হয় 10, এটাও হবে 10, ঠিক আছে, এরকম ব্যাপার আর কি। তাহলে এই বাহুটার মাপ যদি হয় এক্স, তাহলে এই ভূমির দৈর্ঘ্য কত হবে? এক্স, কারণ দুটো বাহুর দৈর্ঘ্যই সমান, ঠিক আছে। এবারে দেখো আমি এখানে কি লিখছি ভালো করে দেখবে। দেখো আমি এখানে লিখছি কিন্তু প্রশ্নানুসারে। তাহলে দেখো আমি এখানে কি লিখলাম? প্রশ্নানুসারে। এবারে দেখো আমরা অতিভুজের মাপটা কিন্তু এখানে কত জানি। দেখো অতিভুজের মাপ আমরা এখানে কত জানি? অতিভুজের মাপ হলো 12√2। তাহলে অতিভুজ নির্ণয় করবার কিন্তু একটা সূত্র আমাদেরকে জানতে হবে। যদিও অতিভুজের মাপ আমাদের এখানে বলে দেওয়া রয়েছে, তবুও কিন্তু অতিভুজ বের করবার একটা সূত্র কিন্তু আমাদের জানতে হবে। কি সেই সূত্রটা? সেটা হলো অতিভুজের স্কোয়ার সমান সমান, এই সূত্রটা কিন্তু তোমরা জানবে, ভূমি স্কোয়ার
ভূমি স্কোয়ার প্লাস লম্বর স্কোয়ার। এই সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা জানবে। আর এই সূত্রটা আমরা কখন কখন ইউজ করব, কোন কোন অঙ্কে ইউজ করব? যখন অঙ্কের মধ্যে কোনো সময় অতিভুজের মাপ বলে দেবে বা অতিভুজের মাপ জানতে চাইবে, অতিভুজের মাপ বলে দিক আর জানতে চাক যাই হোক না কেন, অতিভুজের কথা উল্লেখ করলেই কিন্তু আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে দেখো অতিভুজের জায়গায় আমরা মাপ কত লিখবো? অতিভুজের মাপ আমরা কত জানি? 12√2। তাহলে দেখো আমি এখানে লিখছি কত? 12√2। এবং পুরোটা যেরকম ব্র্যাকেট করে স্কোয়ার রয়েছে, আমি এটাকে কী করবো? পুরোটা ব্র্যাকেট করে স্কোয়ার দেবো। ভূমির জায়গায় আমরা কি লিখবো? দেখো ভূমির মাপ কিন্তু কত? এক্স ধরে নিয়েছি, কারণ ভূমির মাপ আমি জানিই না কত, তাই জন্য এক্স ধরা আছে। এবং লম্ব, লম্ব মানে পুরো একদম এইখান থেকে এতটা পর্যন্ত মাপকে বলা হয় লম্ব, তার মাপও কত আমি জানি না, তো এক্স ধরে নেওয়া আছে। তাহলে দেখো এখানে কত হবে, আমি যদি এরকমভাবে লিখি, ভালো করে দেখবে 12√2, তারপরে দেখো এখানে হোল স্কোয়ার যেমন আছে, তাহলে দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে কী হবে? 2x স্কোয়ার। এইবারে তোমরা কিন্তু ভালো করে দেখে বলবে, দেখো এই ব্র্যাকেটটা যদি উঠে যায়, তাহলে এই যে ব্র্যাকেটের বাইরে এই যে স্কোয়ারটা রয়েছে, স্কোয়ারটা কোথায় গিয়ে বসবে? এই ব্র্যাকেটটা যদি উঠে যায় তাহলে এই স্কোয়ারটা একবার 12-র মাথায় বসবে, একবার √2 এর মাথায় বসবে। তাহলে দেখো 12-র মাথায় যদি স্কোয়ার বসে তাহলে কত হবে? 12-র স্কোয়ার আমরা জানি 144 ইন্টু, এবারে দেখো যদি রুটটা যেমন আছে, এবারে এই স্কোয়ারটা 12-র মাথায়ও যেমন বসবে, 2-এর মাথাতেও বসবে, তাহলে 2-এর মাথায় স্কোয়ার বসলে কত হবে? 4 হবে। তাহলে এই কিন্তু আমাদের হয়ে গেল। এবারে দেখো 144 ইন্টু, তাহলে দেখো 4-এর রুট কত হবে? 4-এর রুট আমরা সবাই জানি 2 হবে, 2x স্কোয়ার। তাহলে দেখো 2 দিয়ে 144কে গুণ করলে কত হবে? 288। আর এপারে রয়েছে কি? 2x স্কোয়ার। তাহলে দেখো 2টা কি রয়েছে? গুণ। এই দেখো এখানে 2 রয়েছে গুণ, 2 এপারে চলে গেলে কত হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 288কে 2 দিয়ে ভাগ করে দেখি আমরা কত পাচ্ছি। দেখো 288কে যদি আমি 2 দিয়ে ভাগ করি পাবো কত? 144। ঠিক আছে, এবারে দেখো আমি উল্টে লিখছি, মানে ঘুরিয়ে দেখো লিখছি, এক্স স্কোয়ারটাকে আমি লিখছি এই সাইডে আর 144টাকে আমি লিখছি এই সাইডে। তাহলে তোমরাই বলো, এই যে স্কোয়ার সমান চিহ্নের এই দিকে চলে গেলে কি হয়ে যাবে? উল্টে যাবে, অর্থাৎ রুট হয়ে যাবে। তাহলে 144-এর কী হবে? রুট হয়ে যাবে। তাহলে আমরা মানটা কত পাচ্ছি? দেখো আমি যদি এইখানটাতে করি দাগ কেটে, বা তাহলে দেখো এক্স সমান সমান দেখো আমরা মান কত পাবো? দেখো 144-এর রুট কত পাবো? 12। আমরা সবাই জানি 144-এর রুট কত? 12। তাহলে দেখো আমরা এখানে এক্সের মান কত পেলাম? দেখো এক্সের মান কিন্তু আমি পেলাম 12। দেখো এক্সের মান কিন্তু পেলাম 12। তাহলে এইখানে আমরা এক্সের জায়গায় কত লিখবো? 12। তার মানে ভূমির মাপ 12। আবার দেখো লম্বর মাপও কত? এক্স ছিল, তাহলে মানটা কত পেলাম আমরা? 12। তাহলে তোমরা ভালো করে দেখো, যেহেতু এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে ভূমির মাপও 12 এবং কী পেলাম আমরা? লম্ব বা উচ্চতার মাপও 12। এবারে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে? অ্যান্সারে কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে, বলে দিয়েছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তাহলে দেখো আমি এখানে লিখছি এরকমভাবে, অতএব দেখো আমি লিখছি দেখো আমি এখানে লিখছি ত্রিভুজটির ক্ষেত্রফল। দেখো আমি লিখছি কি? ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব, এবং এই ক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবার জন্য একটা নতুন সূত্র জানবো, পুরো নতুন একটা সূত্র। এই সূত্রটাকে তোমরা জানবে, সূত্রটা হলো 1/2, ভালো করে জানবে, 1/2 ইন্টু ভূমি, 1/2 ইন্টু কী বললাম? ভূমি ইন্টু উচ্চতা, 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, এই সূত্রটাকে কিন্তু তোমরা জানবে ক্ষেত্রফল নির্ণয় করবার জন্য। এইবারে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এই সূত্রটা হঠাৎ কেন ব্যবহার করা হচ্ছে? এই সূত্রটা হঠাৎ কেন ব্যবহার করা হচ্ছে? তো জানবে, যে সমস্ত অঙ্কে উচ্চতা বলে দেওয়া রয়েছে না, উচ্চতা, সেই সমস্ত অঙ্কে কিন্তু আমরা এই সূত্রটাকে ব্যবহার করব। তো ব্যাপারটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো এই সূত্রটা আমি কখন ব্যবহার করব বললাম? যে সমস্ত অঙ্কে আমরা উচ্চতা জানতে পারবো। এই সূত্রটা যে কেবলমাত্র সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রেই ব্যবহার হবে এমনটা কিন্তু নয়। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রেই যে এই সূত্রটা ব্যবহার হবে এরকম কিন্তু ব্যাপারটা একদমই নয়। এই সূত্রটাকে তোমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ব্যবহার করতে পারো, যে কোনো ত্রিভুজ। ভাবো এরকম একটা ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজটার তোমরা যদি উচ্চতা জানতে পারো, উচ্চতা মানে কি? উচ্চতা মানে হলো এই একদম ওপরের বিন্দু থেকে ভূমি পর্যন্ত সোজাসুজি দাগকে বলা হয় উচ্চতা, সোজাসুজি দাগকে বলা হয় কিন্তু উচ্চতা।
ঠিক আছে, বা ভাবো এরকম একটা রয়েছে, ভাবো এরকম একটা দেখতে ত্রিভুজ রয়েছে, ভাবো একটা সমবাহু ত্রিভুজ, এরকম একটা সমবাহু ত্রিভুজ রয়েছে। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু তোমরা এই সূত্রটাকে ইউজ করতে পারো যদি তোমাদের উচ্চতা জানা থাকে। দেখো এই যে এই বিন্দুটা থেকে একদম এই বাহুটা পর্যন্ত মাপকে বলা হয় উচ্চতা, এই বাহুটার মাপ যদি জানা থাকে। দেখো আগের অঙ্কগুলোতে মানে 6 পর্যন্ত আমি তোমাদের করিয়েছিলাম, সেই অঙ্কগুলোতে কিন্তু কোনো জায়গায় এই উচ্চতার মাপ আমি জানতাম না, কোনো অঙ্কে আমি উচ্চতার মাপ জানতাম না, তাই জন্য আমি কখনো এই সূত্রটাকে ইউজই করিনি, কখনো ইউজ করিনি। কিন্তু এই অঙ্কতে কিন্তু আমি উচ্চতা জানি। দেখো উচ্চতা মানে আমি তোমাদেরকে কি বললাম, উচ্চতা মানে হলো একদম ওপরের বিন্দুটা থেকে সোজাসুজি ভূমি পর্যন্ত যে লাইনটা, ওপরের বিন্দু থেকে সোজাসুজি ভূমি পর্যন্ত লাইনটাকে বলা হয় উচ্চতা। দেখো এই অঙ্কেও কিন্তু উচ্চতা দেওয়া আছে, তোমরা যদি ভালো করে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রেও দেখো উচ্চতা কিন্তু দেওয়া রয়েছে। দেখো এই হলো একদম ওপরের বিন্দু, এই ওপরের বিন্দু থেকে একদম সোজাসুজি ভূমি পর্যন্ত এই লাইনটা, এটাই হলো উচ্চতা। উচ্চতা মানে বারবার বলছি ওপরের বিন্দু থেকে সোজাসুজি ভূমি পর্যন্ত লাইনকে বলা হয় উচ্চতা। যেমন এখানে দেখো ওপরের বিন্দু থেকে সোজাসুজি ভূমি পর্যন্ত লাইন উচ্চতা, ওপরের বিন্দু থেকে একদম সোজাসুজি ভূমি পর্যন্ত লাইন হলো উচ্চতা। তাহলে যে সমস্ত অঙ্কে আমরা, ভালো করে শুনবি, যে সমস্ত অঙ্কে আমরা উচ্চতার মানটা জেনে থাকবো, জানবো, সেই সমস্ত অঙ্কে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা এই সূত্রটাকে কিন্তু ইউজ করব। ঠিক আছে, আমরা কিন্তু এই সূত্রটাকে ইউজ করব যদি আমরা কোনো অঙ্কে উচ্চতা জেনে থাকি। তাহলে এই অঙ্কে যেহেতু আমরা উচ্চতা জানি, তো আমরা কোন সূত্রটাকে ইউজ করব, এই সূত্রটাকে ইউজ করব। আগের অঙ্কগুলোতে আমরা একটা অঙ্কতেও কিন্তু উচ্চতা জানতাম না, তাই জন্য আমরা এই সূত্রটাকে কখনো ইউজ করিনি। তো আজকে আমরা চলো ইউজ করব। তো দেখো আমরা এখানে প্রথমেই লিখবো, দেখো কী লেখা রয়েছে, 1/2 ইন্টু ভূমি, ভূমি মানে দেখো এই বাহুটা হলো ভূমি, কত দেওয়া রয়েছে দেখো 12, ইন্টু উচ্চতা, উচ্চতা মানে হলো এই যে এই লাইনটা, এই লাইনটা হলো উচ্চতা, সেটাও দেখো কত দেওয়া রয়েছে 12, তাহলে এই হলো 12। তাহলে দেখো কত হচ্ছে, 2 1 2, 2 6 12। তাহলে দেখো 6 আর 12 গুণ করলে কত হবে, 6 আর 12 গুণ করলে হবে 72। পাশে আমরা কি লিখবো, বর্গ সেমি বলে কিন্তু আমরা লিখবো। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে তোমরা ভালো করে জানবে যে এই সূত্রটা, ক্ষেত্রফল নির্ণয়ের এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব, যখন অঙ্কের মধ্যে আমরা উচ্চতা কিন্তু জেনে থাকবো। তাহলে এই হয়ে গেল আমাদের কি 7 দাগের অঙ্কটা কমপ্লিট। তো দেখো এবারে আমরা করব 8 দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে পৃথা একটি সামন্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 8 সেমি এবং কর্ণদ্বয়ের, আচ্ছা তাহলে এইটুকুনি জিনিসকে আমি আগে যদি এঁকে নিই। দেখো বলে দিয়েছে পৃথা একটা সামন্তরিক এঁকেছে। সামন্তরিক দেখতে কেমন হয় বলো তো, সামন্তরিক দেখতে কিন্তু কিছুটা এই ধরনের হয়, সামন্তরিক দেখতে এরকম ধরনের হয়। ঠিক আছে, তাহলে বলেছে দেখো পৃথা একটা সামন্তরিক এঁকেছে, ঠিক আছে, যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, তাহলে দেখো কর্ণের মাপগুলোকে কত কত বলে দিয়েছে। তার আগে আমি সামন্তরিকটাকে আগে ভালো করে এঁকে নিই। দেখো এই হলো একটা সামন্তরিক, সামন্তরিকের কর্ণের দৈর্ঘ্য দেখো কত কত বলে দিয়েছে কিন্তু 6। দেখো কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে, একটা হলো 6 এবং আরেকটা হলো কত দেখো বলে দিয়েছে 8। তার মানে ভাবো এই যে কর্ণটা, ভাবো এই কর্ণটার নাম হলো, আমি দিচ্ছি ভাবো এসি, এই কর্ণের মাপ হলো 6, আর ভাবো এই জায়গাটার নাম দিলাম বিডি, তাহলে এই কর্ণটার মাপ হলো বিডি, এই বিডি কর্ণের মাপ কত বলে দিয়েছে, আরেকটা কর্ণের মাপ দেখো বলে দিয়েছে 8। এরপরে কথাটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট, তোমরা দাগ দেবে বইয়ে, যেখানে দেখো বলে দিয়েছে কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90 ডিগ্রি। এই কথাটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট, বলে দিয়েছে কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলো কত, সবকটা 90 ডিগ্রি। আচ্ছা 90 ডিগ্রি কোণ দেখতে কেমন হয় বলো তো, 90 ডিগ্রি কোণ কীরকমভাবে দেখে আমরা চিনব। দেখো 90 ডিগ্রি কোণ না ঠিক এরকম দেখতে হবে, একটা লাইন থাকবে এবং ঠিক সোজাসুজি একটা দাগ থাকবে, তাকে বলা হয় 90 ডিগ্রি। এই রকম জিনিসকে বলা হয় 90 ডিগ্রি। আচ্ছা যদি এরকম থাকতো, এটা 90 ডিগ্রি নয়, 90 ডিগ্রির ক্ষেত্রে এই লাইনটা সবসময় কী হবে বলো তো, একদম সোজাসুজি থাকবে, তবে হবে কিন্তু 90 ডিগ্রি। তার মানে 90 ডিগ্রি মানে বোঝা গেল কীরকমভাবে দেখে আমরা বুঝবো যে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে ভূমি থাকবে একটা, আর ভূমির ওপর একদম সোজাসুজি দাগ থাকবে, একদম সোজাসুজি, কোনো দিকে এক বিন্দু মানে বেঁকবে না, না বাম দিকে না ডান দিকে, কোনো দিকে বেঁকবে না, একদম সোজাসুজি দাগ, তাকে বলা হয় কিন্তু 90 ডিগ্রি। আচ্ছা দেখো তো এইখানে এই কোণ দুটোকে দেখে কি মনে হচ্ছে 90 ডিগ্রি, কোনো দিক থেকে দেখে মনে হচ্ছে 90 ডিগ্রি না। 90 ডিগ্রি মানে কী হবে, 90 ডিগ্রি মানে সবসময় সোজা দাগ এবং এখানে এরকম কোণ হবে। তাহলে আমি এখানে যে ছবিটা আঁকলাম সেই ছবিটা কিন্তু 90 ডিগ্রি কোণকে বোঝাচ্ছে না, অথচ অঙ্কের মধ্যে বলে দিয়েছে এমন একটা সামন্তরিক আঁকতে, এমন একটা সামন্তরিক আঁকতে যার মধ্যবর্তী কোণগুলো হবে 90 ডিগ্রি।
তাহলে দেখো আমি আঁকাটাকে কীরকমভাবে চেঞ্জ করব। তো দেখো এইবারে আমি একটা এমনভাবে সামন্তরিক আঁকবো যার মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। কেমন, তোমাদেরকে বললাম 90 ডিগ্রি কোণ দেখতে কেমন হয়, 90 ডিগ্রি কোণ দেখতে এরকম হয়। যেমন এই জায়গাটা হলো কি 90 ডিগ্রি কোণ, তোমাদেরকে আমি বলেছি এই জায়গাটা হলো 90 ডিগ্রি কোণ, আবার এই জায়গাটা হলো কি 90 ডিগ্রি কোণ, ঠিক আছে, তোমাদেরকে বলেছি আবার এই জায়গাটা হলো কি 90 ডিগ্রি কোণ, আবার এই জায়গাটা হলো কি আমাদের 90 ডিগ্রি কোণ, ঠিক আছে, একটা রেখা এবং তার এই যে এই জায়গাগুলো হলো কি 90 ডিগ্রি কোণ। তাহলে আমি যদি এবারে এই জায়গাগুলোকে এরকমভাবে জুড়ে দিই, এই জায়গাটা আবার এখান থেকে আমি যদি এই জায়গাটা জুড়ে দিই, তাহলেও কিন্তু একটা সামন্তরিক হচ্ছে। এবং এই সামন্তরিকের একটা নাম আছে, এই সামন্তরিকের কিন্তু একটা নাম আছে, এই সামন্তরিকের নাম হলো রম্বস। এই সামন্তরিকের নাম রম্বস। কেন বললাম রম্বস? রম্বসের কিন্তু প্রত্যেকটা মধ্যবর্তী কোণ কিন্তু হবে 90 ডিগ্রি, হবে 90 ডিগ্রি। তাহলে দেখো 90 ডিগ্রি হচ্ছে না, আমি তোমাদেরকে কি বললাম 90 ডিগ্রি দেখতে কেমন হবে, এরকম একটা দাগ হবে এবং সোজাসুজি এরকম একটা দাগ থাকবে, লম্বালম্বি, পুরো একদম লম্বালম্বি এরকম একটা দাগ, সেটাই হলো 90 ডিগ্রি। তাহলে দেখো এক্ষেত্রেও দেখো ঠিক তাই হচ্ছে, দেখো একদম তোমরা ভালো করে দেখো এইরকম একটা দাগ, ভালো করে দেখবে, এই দেখো এরকম একটা ভূমি এবং ঠিক তার সোজাসুজি এরকম দাগ, একদম লম্বালম্বি, কোনো দিকে বেকাটারা হবে না, একদম লম্বালম্বি একটা দাগ, এবং এইটা হলো 90 ডিগ্রি। একইভাবে দেখো এই হলো একটা দাগ, ঠিক তার এরকম সোজাসুজি দাগ, তার এই পাশটাও হলো কি 90 ডিগ্রি, এরকম হলো ব্যাপার। এখানে কিন্তু ঠিক তাই হচ্ছিল না, এখানে কিন্তু তোমরা দেখো সোজাসুজি দাগ কিন্তু নয়, দেখো বেঁকা বেঁকা, তাহলে কোনো দিক থেকে কিন্তু 90 ডিগ্রি হচ্ছিল না। তাহলে 90 ডিগ্রি যখন হবে, মধ্যবর্তী কোণগুলো যখন 90 ডিগ্রি করে হবে, ঠিক আছে, কর্ণদ্বয়গুলো যখন একে অপরকে 90 ডিগ্রিতে ছেদ করবে, ভালো করে শুনবে, কর্ণদ্বয়গুলো দেখো এই একটা কর্ণ, দেখো এই একটা কর্ণ এবং এই একটা কর্ণ, ভাবো ভাবো এই কর্ণগুলোর আমি একটা নাম দিচ্ছি, ভাবো এই কর্ণটার নাম দিলাম এ বি, আবার এই কর্ণটার আমি একটা নাম দিচ্ছি সি আর ডি। তাহলে এই কর্ণ দুটো ভাবো এ বি, তোমরা যদি ভালো করে দেখো এই যে এ বি, এই যে এ বি আর এই যে সিডি একে অপরকে যে বিন্দুটাতে ছেদ করলো, সেই বিন্দুতে ছেদ করবার ফলে কিন্তু দেখো 90 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। আর যখনই কর্ণ দুটো কোথাও ছেদ করবার পর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এই কথাটা কিন্তু তোমরা খুব ভালো করে শুনে রাখো, কোনো দুটো কর্ণ, আবারও বলছি দুটো কর্ণ যখন একে অপরকে ছেদ করবার পর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তখন সেই চতুর্ভুজটাকে আমরা কি বলে ডাকবো, বলবো কিন্তু রম্বস, তখন কিন্তু আর তাকে আমরা সামন্তরিক বলবো না। আর আরেকটা জিনিস জেনে রাখবেন, রম্বসের কিন্তু 4টে বাহুর দৈর্ঘ্যই সমান, রম্বসের কিন্তু 4টে বাহুর দৈর্ঘ্যই সমান। তাহলে এই জিনিসটাকে আমি আরেকবার একটু পরিষ্কার করে যদি আঁকি, তাহলে কেমন হবে দেখো, তাহলে এই জিনিসটা কিছুটা এরকম হবে, দেখো ঠিক এরকম ধরনের একটা জিনিস তৈরি হবে। এই হলো রম্বস আমাদের, এই হলো কিন্তু আমাদের রম্বস, ঠিক আছে। এবং রম্বসের আমি যদি এখানে নাম দিই, ভাবো এই জায়গাটার নাম এ, এই জায়গাটার নাম বি, এই জায়গাটার নাম ভাবো সি, আর এই জায়গাটার নাম ভাবো ডি, ঠিক আছে। তাহলে বলে দিয়েছে প্রথম কর্ণটার দৈর্ঘ্য এখান থেকে এতটার দৈর্ঘ্য, ভাবো পুরো একদম এইখান থেকে এতটার দৈর্ঘ্য ভাবো বলে দিয়েছে 6, ভাবো বলে দিয়েছে 6, আর এইখান থেকে এতটার দৈর্ঘ্য ভাবো বলে দিয়েছে কত, 8, ভাবো বলে দিয়েছে 8, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে দেখো লিখি, এখানে দেখবে তোমরা, দেখো আমি যদি এখানে এরকমভাবে লিখি এ, এরকমভাবে নামটা আমি দিচ্ছি, দেখো এ সি বি ডি, ঠিক আছে, তাহলে আমি লিখছি এ সি বি ডি রম্বসের তাহলে দেখো এ থেকে পুরো একদম এ থেকে বি পর্যন্ত বাহুর দৈর্ঘ্য আমি কত বললাম, এ থেকে বি পর্যন্ত বাহুর দৈর্ঘ্য হলো 8, ঠিক আছে, রম্বসের এ বি বাহুর দৈর্ঘ্য হলো 8 সেমি, ভাবো লিখলাম 8 সেমি, ঠিক আছে। এবং আরেকটা বাহু দেখো আমি বলছি যে সি থেকে ডি পর্যন্ত এই বাহুটার দৈর্ঘ্য দেখো কত বললাম, 6, ঠিক আছে। তো তোমরা এখানে দেখো সি থেকে, আবারও দেখো এই যে সি থেকে এই যে ডি বাহুর দৈর্ঘ্য আমি দেখো কত বললাম কিন্তু 6, ঠিক আছে। তাহলে সিডি বাহুর দৈর্ঘ্য কত, সিডি বাহুর দৈর্ঘ্য কিন্তু হলো 6 সেমি, ঠিক আছে। এইবারে তোমরা ভালো করে দেখো, এইখানে আমি একটা বিন্দু ধরে নিচ্ছি, এই বিন্দুটার আমি একটা নাম দিচ্ছি, এই যে বিন্দুটার আমি একটা নাম দিচ্ছি ও বলে, ঠিক আছে। এবং এখানে দেখো একটা ত্রিভুজ কিন্তু তৈরি হয়েছে, এই ত্রিভুজটাকে বলো তো কী বলা হয়, কী ধরনের ত্রিভুজ বলে, ত্রিভুজটার উপর দেখো আমি বারবার করে মার্কারটাকে বোলাচ্ছি, দেখো পেনটাকে বোলাচ্ছি, দেখো ত্রিভুজটার নাম হলো এ ও ডি, দেখতে পাচ্ছ ত্রিভুজ এ ও ডি, দেখো ত্রিভুজটা ঠিক দেখতে এরকম টাইপের, দেখবে ত্রিভুজটা দেখো দেখতে ঠিক এরকম টাইপের, দেখো
এই যে এই ত্রিভুজটা দেখো পুরো দেখতে কীরকম ধরনের, দেখো ঠিক এই রকম ধরনের, যেরকম দেখো আমি আঁকলাম। এবং এই ধরনের ত্রিভুজকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজ বলা হয়, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ, দেখো আমি এখানে লিখছি সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো আমি কি লিখলাম? সমকোণী ত্রিভুজ এ ও ডি, এ ও ডি এর এই বাহুটার তাহলে মাপ কত হবে? দেখো এই যে এ থেকে, তোমরা যদি ভালো করে এখানটায় দেখবে, দেখো এই পুরো বাহুটা একদম, দেখো এ থেকে পুরো বি পর্যন্ত 8, তাহলে এ থেকে ও পর্যন্ত, সরি এ থেকে এ বি বাহুর দৈর্ঘ্য কত? 8, সরি হ্যাঁ এ বি বাহুর দৈর্ঘ্য হলো 8। তাহলে বলো এ থেকে বি পর্যন্ত বাহুর দৈর্ঘ্য যদি হয় 8, তাহলে এ থেকে ও পর্যন্ত বাহুর দৈর্ঘ্য কত হবে? এ থেকে ও পর্যন্ত বাহুর দৈর্ঘ্য এতটা যদি হয় 8, তাহলে এতটা কত হবে? হবে 4, তাই না? আবার তোমরা বলো এইখান থেকে এই বাহুটার দৈর্ঘ্য হলো 6, তাহলে এই ও থেকে শুধু এই বাহুটার দৈর্ঘ্য কত হবে? এইখান থেকে এতটা যদি হয় 6, তাহলে এইখান থেকে এতটার দৈর্ঘ্য কত হবে? 3 হবে, তাই না? তাহলে দেখো আমরা এক এক করে লিখব। এই যে এ থেকে ও পর্যন্ত মাপ কত? এ ও বাহুর দৈর্ঘ্য হলো কত? 8কে 2 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব 4 সেমি, 4 সেমি। আর দেখবে এই যে এই বাহুটার নাম সি থেকে ডি যদি হয় 6, তাহলে বলো তো ও থেকে ডি পর্যন্ত মাপ কত হবে? ও থেকে ডি পর্যন্ত মাপ হবে, ওডির মাপ হবে কত? দেখো সি থেকে ডি পর্যন্ত যদি হয় 6, তাহলে ও থেকে ডি এর মাপ হবে কত? 6কে 2 দিয়ে ভাগ করব 3 সেমি, তাই না? 3 সেমি। তাহলে আমাদেরকে এবার কী বের করতে হবে? তোমরা যদি ভালো করে দেখো, এইখানে আমরা কি পেয়ে গেলাম? আমি যদি এই 8গুলোকে মুছে দিই, তাহলে দেখো এখানে কিন্তু আমরা এই বাহুটার মাপ পেয়ে গেলাম কত? 3 পেয়ে গেলাম। আমি যদি আরেকবার এখানে আঁকি এরকমভাবে, তাহলে তোমরা দেখলেই বুঝতে পারবে। এই তো রয়েছে। তাহলে দেখো এই বাহুটুকুনির মাপ আমরা কত পেলাম? এই পুরোটার মাপ ছিল 6, এই পুরোটার মাপ ছিল 6, তাহলে এখান থেকে এইটুকুনি কত পেলাম আমরা? 3। এই পুরোটার মাপ ছিল 8, এই পুরোটার মাপ ছিল 8, তাহলে এইখান থেকে এইটুকুনির মাপ আমরা কত পেলাম? 4। তাহলে আমাদের বের করতে বলেছে এই অতিভুজটার মাপ। অতিভুজ মানে হলো এই জায়গাটার মাপ, ঠিক আছে? এই অতিভুজের মাপ আমরা বের করব। আর অতিভুজের সূত্র তোমাদেরকে আমি আগের অঙ্কেই লিখিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নাও যে অতিভুজ বের করতে গেলে কোন সূত্র অ্যাপ্লাই করতে হয়। অতিভুজ বের করতে গেলে কোন সূত্র অ্যাপ্লাই করতে হয় তোমাদেরকে আমি আগের অঙ্কতে লিখিয়েছি এবং বলেছি কোনো অঙ্কে যদি অতিভুজের মাপ বলে দেয় বা বলে যদি না দিয়ে জানতে চায়, তাহলে কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। যদি কোনো অঙ্কে অতিভুজ বলে দেয় বা অতিভুজের মাপ জানতে চায়, তাহলে কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। অতিভুজের স্কোয়ার সমান সমান কি? ভূমি স্কোয়ার প্লাস কি? লম্বর স্কোয়ার, ঠিক আছে? লম্ব স্কোয়ার। তাহলে তোমরা এখানে ভালো করে দেখে বলো তো, এখানে দেখে বলো ভূমি মানে কোনটা? আমি যদি শুধু এইটুকুনি বলি, এই ত্রিভুজটুকুনি বা এখানেও যদি আমি দেখাই, এই যে এই ত্রিভুজটুকুনির মধ্যে ভূমি হলো এইটা, দেখো ভূমি হলো এইটা, লম্ব হলো এইটা, আর অতিভুজ হলো এইটা হলো অতিভুজ। ভালো করে জানবে এটা অতিভুজ, এটা হলো ভূমি। তাহলে ভূমি কত? ভূমি হলো কিন্তু 3, ঠিক আছে? তাহলে ভূমির জায়গাতে আমরা কত লিখবো কিন্তু 3, তার লিখবো স্কোয়ার। লম্ব কত? লম্ব হলো কিন্তু 4, এই যে এই জায়গাটা হলো এখান থেকে এতটা হলো লম্ব কত? 4, তাহলে এখানে আমরা লম্বর জায়গায় কত লিখবো? 4-এর স্কোয়ার লিখবো। আর অতিভুজের মাপটা তো আমরা জানিই না, তাহলে আমি এখানে লিখছি কি? অতিভুজ। তাহলে অতিভুজের স্কোয়ার বলে আমি লিখছি। তাহলে এখানে তোমরা দেখো এবারে অতিভুজের জায়গায় কি লিখবো? অতিভুজের মাপটা। তাহলে দেখো অতিভুজের মাপ এই এ থেকে এই ডি পর্যন্ত, তাই না? তাহলে অতিভুজ মানে কি? এ ডি স্কোয়ার। তাহলে 3-এর স্কোয়ার কত লিখবো? 9, 4-এর স্কোয়ার কত লিখবো? 16। তাহলে আবার দেখো এ ডি, তাহলে এখানে দেখো 9 আর 16 যোগ করলে কত হবে? হবে কিন্তু 25। এবারে তোমরাই বলো এই যে স্কোয়ার সমান চিহ্নের যদি এই সাইডে চলে যায় তাহলে কি হবে? সমান চিহ্নের এই দিকে চলে গেলে স্কোয়ার এবারে চলে গেলে হয়ে যাবে রুট। তাহলে এডি সমান সমান, তাহলে 25-এর রুট কত হবে? 5। তাহলে এডির মাপ আমরা কত পেলাম? 5। তাহলে এডি মানে হলো, বুঝতে পারছো তো এডি মানে কোন বাহুটা? এডি মানে হলো এই দেখো এ থেকে ডি হলো কত? 5। তাহলে এই বাহুটা যদি হয় 5, এই বাহুটাও হবে 5। তার কারণ তোমরা জানবে রম্বসের কিন্তু 4টে বাহুর দৈর্ঘ্যই সমান, রম্বসের 4টে বাহুর দৈর্ঘ্যই সমান। এটা যদি হয় 5, এটাও হবে 5, আবার এটা যদি হয় 5, তাহলে এই বাহুটাও হবে 5, আবার এই বাহুটাও হবে কিন্তু 5। তাহলে রম্বসের কিন্তু 4টে বাহুর দৈর্ঘ্যই সমান।
তাহলে আমাদের কাছে কি জানতে চেয়েছে, সামন্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য লিখি এবং সামন্তরিকের একটি বৈশিষ্ট্য লিখি। তাহলে উত্তর লিখব আমরা, এটা তো আর সামন্তরিক নেই, এটা একটা রম্বসে পরিণত হয়েছে। রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কত, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কিন্তু হলো 5 সেমি। এবং এদের একটা বৈশিষ্ট্য কি, তার বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা বাহুর মাপ কিন্তু সমান। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব এর প্রধান বৈশিষ্ট্য হলো, এর প্রধান বৈশিষ্ট্য হলো, তাহলে কি লিখলাম, যে এর প্রধান বৈশিষ্ট্য হলো এই সামন্তরিকের 4টি বাহুর মাপই সমান, 4টি বাহুর দৈর্ঘ্যই কিন্তু সমান, 4টি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। ঠিক আছে, 4টি বাহুর দৈর্ঘ্য সমান, সুতরাং এটি একটি রম্বস, সুতরাং এটি রম্বস। তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। ঠিক আছে, তো দেখো এবারে আমরা করব 9 দাগের অঙ্কটা। 9 দাগের অঙ্কে দেখবে বলে দিয়েছে আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4, পার্কটির পরিসীমা 216 মিটার। তারপরে দেখবে 1 আর 2 নম্বর দিয়ে দুটো জিনিস জানতে চেয়েছে, পার্কটির ক্ষেত্রফল এবং 2 নম্বরে যে জিনিসটা বলেছে সেটা আমি পরে আসছি। তো আগে যেটা বলে দিয়েছে 3টে বাহুর দৈর্ঘ্যের অনুপাত। তাহলে দেখো একটা একটা করে আমি জিনিস দেখো এখানে করছি। প্রথমে দেখো আমি এখানে একটা ত্রিভুজ আঁকছি, এরকমভাবে ভাবো আমি একটা এরকমভাবে ত্রিভুজ আঁকলাম। ঠিক আছে, তো ত্রিভুজটার আমি একটা নাম দিই, ভাবো এ, এই জায়গাটার নাম দিলাম বি এবং এই জায়গাটার নাম দিলাম সি। এবারে বইয়ে যে যে জিনিসগুলো বলেছে তোমরা দাগ দেবে। প্রথমেই দেখো বলে দিয়েছে 3টে বাহুর দৈর্ঘ্যের অনুপাত কত বলে দিয়েছে, 2:3:4, দেখবে এইটা কিন্তু বলে দিয়েছে। আরেকটা জিনিস দেখবে বলে দিয়েছে কিন্তু পরিসীমা। ঠিক আছে, আরেকটা জিনিস দেখবে কি বলে দিয়েছে, পরিসীমা। সেই পরিসীমার মাপটা দেখবে কত বলে দিয়েছে কিন্তু 216 মিটার। ঠিক আছে, 216 মিটার। তো আমি একটা একটা করে দেখবে জিনিসে আসছি। বলে দিয়েছে ত্রিভুজাকৃতি একটা পার্ক রয়েছে, পার্ক, যে পার্কের যে বাহুগুলো রয়েছে তাদের দৈর্ঘ্যের অনুপাত 2:3:4, অর্থাৎ এই বাহুটার মাপ কিন্তু 2 নয়, বা এই বাহুটার মাপ কিন্তু 3 নয়, আবার এই বাহুটার মাপও কিন্তু 4 নয়। এই বাহুগুলোর যে কত মাপ আমি নিজেও জানি না, এই বাহুগুলোর যে মাপ কত আমি জানি না। ঠিক আছে, হতে পারে এই যে এবি বাহু, হতে পারে এই যে এবি বাহুর মাপ ধরে নিচ্ছি 20, আর এসি বাহুর মাপ ভাবো আমি ধরে নিচ্ছি 30, আমি জানি না কত, আর এই বিসি বাহুর মাপ 40, আর এসি বাহুর মাপ ধরে নিলাম আমি 30, আমি জানিই না কত। এইবারে আমি কি করছি, এই যে দৈর্ঘ্য যেগুলো রয়েছে 20:30:40, এবারে আমি যদি এদেরকে অনুপাতে লিখি তাহলে কেমন হবে, 20:30:40, যদি আমি 10 দিয়ে কাটি কত হবে 2, 10 দিয়ে এটাকে কাটলে কত হবে 3, এবং 10 দিয়ে কাটলে হবে 4। এই অনুপাতটার কথা কিন্তু বইয়ে উল্লেখ করে দিয়েছে, এই অনুপাতটার কথা, কিন্তু মাপগুলো যে কত সেইটা কিন্তু আমি জানি না। আমি শুধু জানি যে বাহুগুলোকে এরকমভাবে কাটাকুটি করে উত্তর আসবে, অনুপাত হবে কিন্তু 2:3:4, বোঝা গেল। কিন্তু বাহুর মাপ যে কত সেটা কিন্তু আমি জানি না। ভাবো বাহুর মাপ তো এরকমও হতে পারে, আমি আন্দাজে ধরে নিচ্ছি সব কিছু। ঠিক আছে, আচ্ছা বাহুর মাপ তো এরকমও হতে পারে যে বাহুর মাপ হলো 10, এই বাহুটার মাপ হলো 15, আর এই বাহুটার মাপ হলো 20। তাহলে বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত কত হবে, এই বাহুটার মাপ কত 10, এই বাহুটার মাপ কত 15, আর নিচের এই বাহুটার মাপ কত 20। তাহলে আমি তিনটাকেই কী দিয়ে কাটতে পারি, 5 দিয়ে। 5 দিয়ে 10কে ভাগ করলে কত হবে 2, 5 দিয়ে 15কে ভাগ করলে কত হবে 3, 5 দিয়ে 20কে ভাগ করলে কত হবে 4। তাও এরকমও হতে পারে। ঠিক আছে, তাও তো হচ্ছে কত 2:3:4। আমি শুধু জানি অনুপাতটা হবে 2:3:4, কিন্তু এই বাহুর মাপগুলো 10 হবে নাকি 20 হবে
এই মাপগুলো কি হবে, 40 হবে নাকি 30 হবে, এই মাপগুলো কিন্তু আমি জানি না। আমি শুধু জানি যে বাহুর মাপগুলোকে আমি যদি এরকমভাবে অনুপাতে লিখে কাটাকুটি করি তাহলে অনুপাতটা হবে এইটা। আমি শুধু এইটুকুনি জানি। কি বললাম, আমি শুধু জানি যে বাহুর মাপগুলোকে অনুপাত করলে অনুপাতটা হবে 2:3:4। তার কারণ এটা বইতে বলে দিয়েছে। কিন্তু বাহুর মাপটা কি 20, 30, 40 হবে নাকি বাহুর মাপটা 10, 15, 20 হবে সেটা আমি জানি না। আমি শুধু জানি যে বাহুর মাপগুলোকে কাটাকুটি করলে অনুপাতটা আসবে 2:3:4, তার কারণ বইয়ে বলে দিয়েছে। বোঝা গেল? তাহলে আমাদেরকে প্রথম কাজ কি করতে হবে, বাহুর মাপটা আমি যেহেতু জানি না আমাদেরকে প্রথমেই কি করতে হবে, বাহুর মাপটাকে বের করতে হবে। কি করতে হবে, বাহুর মাপটাকে কিন্তু বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এরকমভাবে লিখব যে প্রথম বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এরকমভাবে প্রথমেই লিখি প্রথম বাহুর দৈর্ঘ্য। আমি তো বাহুর মাপ জানি না, আমি লিখছি প্রথম বাহুর দৈর্ঘ্য। তবে আমরা একটা জিনিস কিন্তু জানি, সেটা হলো কি পরিসীমা। পরিসীমাটা কত বলে দিয়েছে, 216। পরিসীমা মানে কি, পরিসীমা মানে হলো এইখান থেকে এই বাহুটা, আবার এখান থেকে এই বাহুটা, আবার এখান থেকে এই বাহুটা, এই তিনটে বাহুর যোগফল হলো 216। তিনটে বাহু, এখান থেকে এতটা, এখান থেকে এই বাহুটা এবং এখান থেকে এই বাহুটা, এই তিনজনের যোগফল কত বলে দিয়েছে, 216। ঠিক আছে, তাহলে তিনজনের যোগফল হলো 216। তিনজনের যোগফল 216। তাহলে আমরা শুধু বের করব প্রথম বাহুটা, অর্থাৎ এই যে এই বাহুটার মাপ কত। তাহলে এই বাহুটা মানে প্রথম বাহুটাকে কাটাকুটি করে কত হয়, 2 হচ্ছে। তার মানে প্রথম মানে কোনটা, এই সংখ্যাটা 2টা। তাহলে এটাকে আমরা লিখবো প্রথমে। আর নিচে কত লিখবো, এই সবকটাকে যোগ করে 2 আর 3 কত হয় 5, আর 4 কত হয় 9। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু লিখবো। তাহলেই কিন্তু আমরা প্রথম বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে দেখো 9কে 9, 216কে আমি যদি 9 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 216কে আমি যদি 9 দিয়ে ভাগ করি হবে 9 দুগুণে 18, 3 36। তাহলে কত হবে, 9 4 36। তাহলে দেখো আমি এখানে কত পাচ্ছি, 24। তাহলে এখানে হচ্ছে কত, 24। তাহলে দেখো 24 গুণ 2 কত হবে, 48 মিটার। ঠিক আছে, 48 মিটার। মিটার কেন লিখলাম, তার কারণ পরিসীমাটা মিটারে রয়েছে। তাহলে দেখো আমরা কিন্তু প্রথম বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। প্রথম বাহুর দৈর্ঘ্য কত পেলাম, 48। তার মানে এই বাহুটার মাপ হলো 48। এতক্ষণ আমি আন্দাজে 20 ধরছিলাম, কখনো 10 ধরছিলাম, কিন্তু আসল মাপটা কত পেলাম আমরা, 48। এইবারে আমরা বের করব দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য। দেখো এবারে আমরা বের করব কি, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য। তাহলে আমি এরকমভাবে লিখব দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য। তাহলে টোটাল পুরো এইখান থেকে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, পুরো তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল কত, 216। তার মধ্যে আমি বের করতে চাইছি কোন বাহুটার দৈর্ঘ্য, আমি বের করতে চাইছি দ্বিতীয় বাহু মানে হলো এই বাহুটা। এই বাহুটা মানে কত, 3। ঠিক আছে, তাহলে আমরা এখানে কত লিখব, এই বাহুটা মানে লিখব 3, এবং নিচে কত লিখব, 2 আর 3 যোগ করলে কত হয়, 5 আর 4 9। ঠিক আছে, তাহলে চলো কাটাকুটি করি। 9কে 9, 216কে ভাগ করলে কত হবে, 9 দিয়ে ভাগ করলে 24 হবে। তাহলে দেখো 24 আর 3কে যদি আমি গুণ করি কত হবে, 72 মিটার, তাই না? তার মানে আমরা এই যে এসি বাহুর দৈর্ঘ্য কত পেলাম বলো তো, 72 মিটার। বোঝা গেল? এইবারে আমরা করব কিন্তু তৃতীয় বাহুর দৈর্ঘ্য বের করব। তৃতীয় বাহুর দৈর্ঘ্য, তৃতীয় বাহুর দৈর্ঘ্য। তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য আমরা কত বের করব, ভালো করে দেখবে। একইভাবে লিখব 216। তৃতীয় বাহু মানে কোনটা, এই যে 4টাকে লিখব। ঠিক আছে, 4। আর নিচে কত লিখব, 9 লিখব। তাহলে দেখো 9কে 9, এটাকে ভাগ করলে কত হবে, হবে কিন্তু 24। তাহলে দেখো 24 আর 4 গুণ করলে কত হবে, হবে কিন্তু 96। তাহলে 96 মিটার হচ্ছে। বোঝা গেল? তার মানে আমরা এই বিসি বাহুর দৈর্ঘ্য কত পেলাম, পেলাম কিন্তু 96। ঠিক আছে, তো দেখো আমি এবারে এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো আমি এবার এই জায়গাগুলোকে পুরো মুছে দিলাম। তাহলে দেখো এইখানে এই ত্রিভুজে দেখো এবি বাহুর মাপ কত, এবি বাহুর মাপ হলো 48, বিসি বাহুর মাপ 96 এবং এসি বাহুর মাপ হলো কিন্তু 72। তাহলে তোমরা বুঝতে পারছো তিনটে বাহুর দৈর্ঘ্য পুরো আলাদা আলাদা, কোনো বাহুর সঙ্গে কোনো বাহুর কোনো মিল নেই। এই বাহুর মাপ আলাদা, এই বাহুর মাপ আলাদা, এই বাহুর মাপ আলাদা। তাহলে যে ত্রিভুজের তিনটে বাহুর মাপই আলাদা আলাদা হয় সেই ধরনের ত্রিভুজকে আমরা কি বলে থাকি, সেই ধরনের ত্রিভুজকে কিন্তু আমরা বলে থাকি, ভালো করে জানবে, সেই ধরনের ত্রিভুজকে আমরা কি বলে থাকি, বলে থাকি কিন্তু বিষমবাহু ত্রিভুজ। এই ধরনের ত্রিভুজকে আমরা বলে থাকি কিন্তু বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, বিষমবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্যই আলাদা তাকে আমরা বলি বিষমবাহু ত্রিভুজ। তাহলে দেখো একের দাগে আমাদের কাছে কি জানতে চেয়েছে, তোমরা একের দাগে দাগ দেবে, হিসাব করি পার্কটির ক্ষেত্রফল। তার মানে এই যে ত্রিভুজাকৃতি পার্ক রয়েছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে তোমরা জানোই পুরো ভেতরের মাপটা কত জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব ত্রিভুজাকার ত্রিভুজাকার ত্রিভুজাকার
পার্কের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজাকার পার্কের কি বললাম, ক্ষেত্রফল। তাহলে আমরা বের করব ক্ষেত্রফল। তাহলে দেখো এইটা কি ধরনের ত্রিভুজ তোমাদেরকে বললাম, দেখো বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কেমন হয় তোমরা ভালো করে দেখবে। ত্রিভুজাকার পার্কের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু আলাদা। সূত্রটা হলো, ভালো করে দেখবে, এই সূত্র কিন্তু তোমরা এখনো করোনি। সেটা হলো দেখো এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এইটা হলো কিন্তু ত্রিভুজাকার বিষমবাহু ত্রিভুজের কিন্তু কি বললাম, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। বিষমবাহু ত্রিভুজের অঙ্ক কিন্তু এখনো পর্যন্ত আমরা করিনি, এই প্রথম করছি, ঠিক আছে। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু এইভাবে নির্ণয় করতে হয়। এবারে আমি তোমাদেরকে বলবো এই যে এসটা মানে কি, এ মানে কি, বি মানে কি, সি মানে কি। এস মানে কি? এস মানে হলো, ভালো করে জানবে, এস মানে হলো অর্ধ পরিসীমা। এস মানে হলো কি বললাম, অর্ধ পরিসীমা। আমি এখানে লিখে দিচ্ছি, পরিসীমার আগে একটা অর্ধ বলে লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে অর্ধ পরিসীমা মানে কি, পরিসীমার অর্ধেক, অর্থাৎ পরিসীমাটা আমরা কত জেনেছিলাম, 216। তাহলে তার অর্ধেক কত হবে, 2 দিয়ে ভাগ করি, 216কে ভাগ করলে কত হবে, 108। তার মানে এস মানে আমরা কি জানলাম, আমি যদি এবার এখান থেকে করি, এস মানে আমরা কি জানলাম, এস মানে হলো কিন্তু অর্ধ পরিসীমা অর্থাৎ 108। তাহলে আমি এস এর জায়গায় কত লিখবো, 108। তারপরে আবার দেখো এখানে ব্র্যাকেট দিয়ে কি লেখা রয়েছে, এস এর জায়গায় কি লিখবো, 108 মাইনাস দেখবে লেখা রয়েছে এ মানে হলো এই বাহুটা হলো এ, এই বাহুটা হলো বি, আর এই বাহুটা হলো কি সি, ঠিক আছে, বোঝা গেল। তার মানে এ মানে কত, 48। তারপরে দেখো আবার 108 মাইনাস, এবারে দেখো এখানে কি লেখা রয়েছে, বি মানে কি বললাম, 72, এইটা, ঠিক আছে। এবং সি মানে কি, সি মানে হলো, ভালো করে দেখবে, 108 মাইনাস এখানে দেখো কি লেখা রয়েছে, সি মানে হলো এই যে 96টা, ঠিক আছে। তাহলে দেখি এখানে কত হচ্ছে, দেখো 108, তাহলে দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন। তাহলে দেখো 108 বিয়োগ 48 কত হবে, 8 থেকে 8 বিয়োগ করলে হবে 0, 10 থেকে 4 বিয়োগ করলে হবে 6। আবার তোমরা এখানে দেখো 108 বিয়োগ 72, তাহলে দেখো 8 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 6, আর 10 থেকে 7 বিয়োগ করলে কত হবে, 3 হবে, তাই না। আবার দেখো 108 বিয়োগ 96, তাহলে দেখো 8 থেকে 6 বিয়োগ করলে কত হবে, 2, 10 থেকে 9 বিয়োগ করলে হবে 1। তাহলে দেখো আমরা এখানে কত কত পেলাম বিয়োগ করে, 60, 36 আর 12, ঠিক আছে। এইবারে তোমরা ভালো করে দেখবে, দেখো একটা জিনিস তোমরা কিন্তু বুদ্ধি করে যদি উত্তর দিতে পারো তাহলে কিন্তু এইখানে বেশি খাটাখাটনি করতে হবে না। কি বুদ্ধি করে উত্তর দেবে, ভালো করে দেখো। দেখো এখানে রয়েছে 108, এখানে দেখো রয়েছে 60, এখানে দেখো রয়েছে 36, এখানে রয়েছে 12। আচ্ছা বলো তো এই চারটে সংখ্যাই কার নামতাতে আসে? এই চারটে সংখ্যাই কিন্তু একজনের নামতাতে আসে। সেই নামতাটা হলো 12 নামতা। তোমরা যদি 12 নামতা জানো তাহলে দেখবে 12 একে 12, 12 3 হয় 36, 12 5 হয় 60 এবং 12 9 হয় কিন্তু 108। তাহলে দেখো 108 কোথায় আসে, 12 ইন্টু 9, ঠিক আছে। আবার দেখো এই যে 60 কার নামতাতে আসে, 12 ইন্টু 5, 12 নামতাতে কিন্তু সবকটা আসে। আবার তোমরা দেখো যে 36, 12 ইন্টু 3, তাই না, আর 12 নামতায় 12 আসে। তাহলে 12টাকে আর আমি কিছু করছি না, যেমন আছে দেখে দেখে টুকে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা কতগুলো 12 পাচ্ছি বলো তো, 1টা 2টো 3টে 4টে, ঠিক আছে। তাহলে 12 প্রথম দুটো, অর্থাৎ এই 12 আর এই 12, দুটো 12, তাহলে আমি লিখতে পারি কি, 12-র মাথায় স্কোয়ার। আবার দেখো এই একটা 12, এই একটা 12, তাহলে আবার আমি কি লিখতে পারি, 12-র মাথায় কি লিখতে পারি, 12-র মাথায় স্কোয়ার। আবার দেখো এখানে কি রয়েছে, দেখো 9 মানে আমরা কি লিখতে পারি, তোমরা সবাই জানো 9 মানে কার স্কোয়ার, 9 মানে হলো কিন্তু 3-এর স্কোয়ার। তাহলে আমরা জানি 9 মানে হলো কিন্তু 3-এর স্কোয়ার। আর এখানে দেখো কি পড়ে রয়েছে, শুধুমাত্র একটা 5 আর একটা 3, তাহলে আমরা এখানে শুধু লিখে দেবো একটা 5 আর এখানে একটা 3 রয়েছে, তাই না। তো তোমরাই বলো এই যে এই রুটের বাইরে কারা কারা বেরোতে পারবে, যাদের মাথায় স্কোয়ার আছে তারাই কিন্তু রুটের বাইরে বেরোতে পারবে। যেমন দেখো এই 12, তার মাথায় দেখো কিন্তু স্কোয়ার আছে, এ কিন্তু রুটের বাইরে বেরোতে পারবে। আবার দেখো এই যে 12, তার মাথাতেও দেখো কিন্তু স্কোয়ার আছে, তার মানে রুটের বাইরে বেরোতে পারবে। দেখো 3, তার মাথায় কিন্তু স্কোয়ার আছে, 3 কিন্তু রুটের বাইরে বেরোতে পারবে। কিন্তু এই 5 আর 3 কিন্তু রুটের বাইরে বেরোতে পারবে না, তার কারণ এদের দুজনের মাথায় কিন্তু স্কোয়ার নেই, তাহলে এরা কিন্তু রুটের মধ্যে বন্দি হয়ে থাকবে। 5 আর 3 কিন্তু রুটের মধ্যে আটকে থাকবে, বোঝা গেল। তাহলে চলো আমরা এবারে গুণ করি। তাহলে দেখো 12 আর 12কে যদি আমি গুণ করি কত হয়, 144।
এবং 144-এর সঙ্গে আমরা গুণ করব 3কে। তাহলে দেখি কত হচ্ছে এখানে। দেখো 3 4 12, হাতে আছে 1, 3 4 12, আর 1 13 3, আবার হাতে আছে 1, আবার দেখো 3 1 3 আর 1 4, তাহলে কত হচ্ছে 432। 432 রুট কত রয়েছে রুটের মধ্যে 5 গুণ 3 মানে কত 15। তাহলে এই আমরা পেয়ে গেলাম কিন্তু ক্ষেত্রফল। কি পেয়ে গেলাম? ত্রিভুজাকার পার্কের, ভালো করে দেখবে, ত্রিভুজাকার পার্কের কিন্তু আমরা পেলাম, দেখো ক্ষেত্রফল পেলাম। তাহলে ক্ষেত্রফল কত পেলাম? 432 রুট 15। এবং ক্ষেত্রফল বের করলে কিন্তু এই বর্গ কথাটা সর্বদা ইউজ করবে, এবং পাশে আমরা কি লিখব? লিখব কিন্তু মিটার। ঠিক আছে, এত বর্গ মিটার। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের একের দাগেরটা। ঠিক আছে, আমি দেখো এখানে 1 বলে লিখেও দিচ্ছি, একের দাগেরটা কিন্তু হলো। এইবারে দেখি 2-এর দাগে আমাদের কাছে কি বলেছে। তো 2-এর দাগে কি বলেছে সেটা জানবো, তার আগে আমি এই সাইডটাকে মুছে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো 2-এর দাগে কি বলে দিয়েছে, পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে। তাহলে দেখো কথাটা কিন্তু খুব ভালো করে দেখবে, তোমরা দাগও দেবে 2-এর দাগে। দেখো 2-এর দাগে বলে দিয়েছে পার্কটার যে বৃহৎ বাহু, সর্ববৃহৎ যে বাহুটা রয়েছে, বৃহত্তম বাহু। তাহলে দেখো পার্কের বৃহত্তম বাহু কোনটা? 96, অর্থাৎ এই বাহুটা। তাহলে বলে দিয়েছে পার্কের বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু, এই হলো বৃহত্তম বাহু অর্থাৎ 96, তার বিপরীতে, তার ঠিক বিপরীতে মানে কি, ঠিক একদম উপরে যে কৌণিক বিন্দুটা রয়েছে, ভালো করে দেখবে। তাহলে দেখো এই হলো বৃহত্তম বাহু, এবং বৃহত্তম বাহুর ঠিক বিপরীতে যে কৌণিক বিন্দুটা রয়েছে অর্থাৎ এ। তো তোমরা ভালো করে দেখবে, বলে দিয়েছে পার্কের বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কতটা পথ হাঁটতে হবে। তাহলে দেখো এই হলো বৃহত্তম বাহু, তার বিপরীত কৌণিক বিন্দু হলো এ। তার মানে বলছে এই যে বিপরীত কৌণিক বিন্দু এ, এই এ থেকে পুরো একদম বৃহত্তম বাহুতে আসতে, এ থেকে পুরো একদম এই বৃহত্তম বাহুতে আসতে কতটা পথ হাঁটতে হবে। তার মানে আমাদেরকে বের করতে হবে এই বাহুটার দৈর্ঘ্য। আর এই জায়গাটায় আমি নাম দিচ্ছি ভাবো ডি। তাহলে আমাদেরকে বের করতে হবে কি, এই যে এডি বাহুর দৈর্ঘ্য কিন্তু আমাদেরকে বের করতে হবে। আর এডি বাহুটাকে কি বলা হয় বলো তো? ত্রিভুজের এডি বাহুটাকে বলা হয় কিন্তু, খুব ভালো করে জানবে, এডি বাহুকে বলা হয় কিন্তু উচ্চতা। সর্বদা মনে রাখবে এই বাহুটাকে, একদম উপর থেকে ভূমি পর্যন্ত এই বাহুকে বলা হয় কি, উচ্চতা। তাহলে আমাদেরকে বের করতে হবে কি, ত্রিভুজটার উচ্চতা। ঠিক আছে, তাহলে তার জন্য আমাদেরকে কিন্তু একটা নতুন সূত্র জানতে হবে, একটা নতুন সূত্র কিন্তু জানতে হবে। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বলে দেখো আমি এখানে লিখছি ত্রিভুজের ক্ষেত্রফল বলে, দেখো আমি এখানে একটা নতুন সূত্র লিখব। এই সূত্রটা কিন্তু খুব একটা ইউজ করা এখনো পর্যন্ত হয়নি। সেই সূত্রটা কি? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা নতুন সূত্র, সূত্রটা হলো 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই সূত্রটা কিন্তু একদম নতুন একটা সূত্র। ঠিক আছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের আজকে আমরা একটা নতুন সূত্র জানলাম। এইবারে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, যে প্রশ্নটা হলো যে এটা তো একটা বিষমবাহু ত্রিভুজ, তাহলে এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করবার জন্য তো একটু আগে আমরা এই সূত্রটাকে শিখলাম। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করবার জন্য তো আমরা এই সূত্রটাকে শিখলাম। তাহলে এই সূত্রটাকে আমরা কখন ইউজ করব, বা কেনই বা আমরা ইউজ করব, এই সূত্রটাকে আমরা কেন ব্যবহার করব? তো এই জিনিসটাকে কিন্তু তোমরা ভালো করে জেনে নাও যে এই সূত্রটাকে আমরা কখন ব্যবহার করব। দেখো এই সূত্রটাকে কিন্তু আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই ব্যবহার করতে পারি, সেটা সমবাহু ত্রিভুজ হতে পারে, সমদ্বিবাহু ত্রিভুজ বা বিষমবাহু ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজ, যে ধরনের মানে সব ধরনের ত্রিভুজের ক্ষেত্রেই কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমরা ব্যবহার করতে পারি। কিন্তু আমরা কখন ব্যবহার করব? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য তো আমরা একটা অলরেডি সূত্র ব্যবহার করে ফেলেছি, যেই সূত্রটা তো আমরা ব্যবহার করে ফেলেছি, তাহলে এই সূত্রটা আবার কেন আমরা ব্যবহার করব? তো তোমরা তার উত্তরটা ভালো করে জেনে রাখো। যখনই কোনো অঙ্কে, আবারও বলছি, যখনই কোনো অঙ্কে উচ্চতা বলে দেবে, উচ্চতার কোনো মান বলে দেবে, বা উচ্চতা জানতে চাইবে, যদি উচ্চতার কোনো মান বলে দেয় বা উচ্চতাটা কত সেটা যদি কখনো জানতে চায়, উচ্চতা কত জানতে চেয়েছে বা উচ্চতার মান বাবা বলে দিয়েছে, তখনই কিন্তু আমরা ব্যবহার করব এই সূত্রটা, তখনই কিন্তু আমরা ব্যবহার করব এই সূত্রটা। দেখো আমাদের অঙ্কে কিন্তু জানতে চেয়েছে উচ্চতা, অর্থাৎ বলে দিয়েছে এই যে বৃহত্তম বাহু তার বিপরীত যে কৌণিক বিন্দু, এই কৌণিক বিন্দু থেকে এই বৃহত্তম বাহু পর্যন্ত আসতে কতটা পথ হাঁটতে হবে, তার মানে আমাকে এই ত্রিভুজের উচ্চতা বের করতে হবে। তাহলে অঙ্কে যখনই উচ্চতার মান বলে দেবে, ভাবো কোনো অঙ্কে বলে দিলে উচ্চতা 10 সেমি বা 5 সেমি এরকম বলে দিতে পারে,
আবার অঙ্কে উচ্চতা শুধুমাত্র জানতে চাইতে পারে, এই অঙ্কে কেবলমাত্র উচ্চতা জানতে চেয়েছে। তাহলে উচ্চতা যদি জানতে চাওয়া হয় বা উচ্চতার মান বলে দেওয়া হয়ে থাকে তাহলেই কিন্তু আমরা এই সূত্রটাকে ব্যবহার করব। ঠিক আছে, তাহলে চলো এই সূত্রটাকে আমরা ইউজ করব। তাহলে দেখো আমি পাশে দাগ কেটে এরকমভাবে করছি অঙ্কটাকে। তো দেখো আমি এখানে লিখছি কি প্রশ্নানুসারে, তাহলে দেখো আমি এখানে লিখছি কি প্রশ্নানুসারে, এবং প্রশ্নানুসারে দেওয়ার পরে আমি দেখো এই জায়গাটাতে লিখছি, ভালো করে দেখবে, এই জায়গাটাতে আমি লিখলাম কত, 432√15। আমি কি লিখলাম, 432√15। তাহলে তোমরাই বলো যে এই 432√15 কিসের মাপ? 432√15 তোমরা এইখানে দেখো ভালো করে, 432√15 কিসের মাপ? কি বের করেছি দেখো, ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজের পুরো ভেতরের জায়গাটার মাপ আমরা কত জেনে ফেলেছি, ত্রিভুজের কিন্তু পুরো ভেতরের জায়গার মাপ আমরা জেনে ফেলেছি 432√15। তাহলে আমি যদি সমান চিহ্নের এই দিকে ক্ষেত্রফলের মাপটাকে লিখি, তাহলে আমি তোমাদের কি বলেছি, এই দিকে ক্ষেত্রফলের মাপ লিখলে আমাকে কিন্তু এদিকে ক্ষেত্রফলের সূত্রটাকে লিখতে হবে। তাহলে আমি এখানে ক্ষেত্রফলের সূত্র তো দুটো লিখতে পারি, এটাও একটা ক্ষেত্রফলের সূত্র, তোমাদেরকে লিখে দেখিয়েছি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, আবার এক্ষুনি আমি একটা ক্ষেত্রফলের সূত্র লেখালাম এইটা। তাহলে আমরা কোন সূত্রটাকে ইউজ করব, কোন সূত্রটাকে ব্যবহার করব? তাহলে আমি তোমাদেরকে বললাম যদি উচ্চতা জানতে চায় তাহলে এই সূত্রটা ব্যবহার করব, আর যদি উচ্চতা জানতে না চাওয়া হয় তখন এই সূত্রটা ব্যবহার করব। ঠিক আছে, দেখো আগের বারে আমি এই সূত্রটা ব্যবহার করেছিলাম, তার কারণ এখানে কিন্তু উচ্চতা জানতে চাইনি, এখানে আমি প্রথমে বের করতে চেয়েছিলাম এই বাহুগুলোর মাপ, এই বাহুটার মাপ কত, এই বাহুটার মাপ কত, এই বাহুটার মাপ কত। তাহলে বাহুর মাপগুলো জানতে চেয়েছিলাম বলে, তখন বাহুর মাপগুলো জানা ছিল বলে কিন্তু আমি এই সূত্রটা ব্যবহার করেছিলাম। যখন এই বাহুগুলোর মাপ জানা আছে এবং ক্ষেত্রফল বের করতে চাই, যখন আবারও বলছি এই বাহুগুলোর মাপ আমার কাছে জানা আছে এবং আমি ক্ষেত্রফল বের করতে চাই, তখন এই সূত্রটা। আর যখন উচ্চতা বের করতে বলবে তখন আমরা ব্যবহার করব এই সূত্রটা। তাহলে এই সূত্রটায় দেখো কি লেখা রয়েছে, লেখা রয়েছে 1/2 ইন্টু কি লেখা রয়েছে, ভূমি। তাহলে দেখো আমি এখানেও লিখবো ভূমি ইন্টু কি লিখবো, উচ্চতা। যে সূত্রটা রয়েছে আমি দেখে দেখে টুকলাম। তাহলে চলো আমরা এক এক করে এবার যদি মান বসাই, তাহলে দেখি তো কত হচ্ছে এখানে। দেখো ভূমিতে কত বসাবো, তাহলে বলো ত্রিভুজের ভূমি মানে হলো এই যে বি থেকে সি পর্যন্ত ভূমি কত বলে দেওয়া রয়েছে, 96। তাহলে এখানে লিখবো 96। আর উচ্চতাটা কত, মানে এই যে উচ্চতা মানে হলো এই যে এইখান থেকে পুরো এ থেকে একদম ডি পর্যন্ত উচ্চতা কত আমি জানি না, এই যে এ থেকে ডি পর্যন্ত উচ্চতা কত আমি জানি না, তো আমি উচ্চতাটা হর্ষৌ বলেই লিখে রাখছি, উচ্চতার হর্ষৌ। তাহলে এখানে কত রয়েছে, 432√15। ঠিক আছে, তাহলে এখানে দেখো কাটাকুটি করছি, 2 1 কে 2, 96কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 48। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু তোমরা যদি ভালো করে দেখবে 48 ইন্টু উচ্চতা, এই জিনিসটা পাচ্ছি 48 ইন্টু উচ্চতা, উচ্চতার হর্ষৌ বলে লিখে রাখছি। ঠিক আছে, 432√15। তাহলে আবারও দেখো 48টা রয়েছে গুণ, এই সাইডে চলে গেলে হয়ে যাবে কিন্তু ভাগ। ঠিক আছে, তাহলে উচ্চতা সমান সমান দেখি কত হচ্ছে, উচ্চতা সমান সমান হচ্ছে 432√15। তাহলে কি হবে, 48 দিয়ে কিন্তু ভাগ হবে। ঠিক আছে, 48 দিয়ে কিন্তু আমরা কি করব, ভাগ করব। তাহলে দেখো আমরা তো ভাগ করব, কাটাকুটি করব, তাহলে তোমরা ভালো করে জানবে উচ্চতাটা কত হবে। দেখো এখানে দেখো রয়েছে 48, তাহলে দেখো 48-এর নামটা আমি যদি 9 অবধি পড়ি তাহলে কত হবে, দেখো 9 8 72, 2 হাতে কত রয়েছে 7, এবং 9 4 36, সাথে কত হবে, 36-এর সাথে কিন্তু হবে 43। তাহলে দেখো 48 একে 48, 48 দিয়ে আমরা যদি 432কে ভাগ করি তাহলে আমরা কত পাবো, দেখো 9 পাবো, কিন্তু তার কারণ 48 9 হলো 432। তাহলে আমি দেখো উচ্চতাটা কত পেলাম, 9√15, 9√15 কিন্তু আমি পেলাম। ঠিক আছে, তার মানে আমি আবার এই জায়গাটা দেখো চিহ্নিত করছি, আমরা এবার উচ্চতাটা পেলাম, অর্থাৎ এইখান থেকে এইটার মাপ পেলাম কত, 9 পেলাম কিন্তু 15। তাহলে আমাদের কাছে কি জানতে চেয়েছে, কেবলমাত্র আমাদের কাছে জানতে চেয়েছে যে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কতটা পথ হাঁটতে হবে। তাহলে এই হলো বৃহত্তম বাহু, তার বিপরীত কৌণিক বিন্দু এ, এবং বিপরীত কৌণিক বিন্দু থেকে বৃহত্তম বাহুতে যেতে আমায় কতটা হাঁটতে হলে, এখান থেকে এতটা যেতে আমায় হাঁটতে হবে কতটা, 9√15, এই এতটা হাঁটতে হবে, তাই না? তো দেখো এবারে আমি উত্তরটাকে লিখবো, তো উত্তরটাকে লিখবো আমি এখানটায় থেকে মুছে দিচ্ছি, দিয়ে আমি উত্তরটাকে লিখবো। ঠিক আছে, তাহলে দেখো আমি এবার এখানে উত্তরটা লিখছি, বলে দিয়েছে বৃহত্তম বাহুর বিপরীত
বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে কৌণিক বিন্দু তারপরে দেখো কি বলে দিয়েছে, বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে, কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে তাহলে কতটা পথ হাঁটতে হবে, 9√15, ঠিক আছে, 9√15 মিটার পথ হাঁটতে হবে, ঠিক আছে, হাঁটতে হবে। তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের অ্যান্সার, বোঝা গেল? তো দেখো এবারে আমরা করবো আজকের লাস্ট অঙ্ক 10-এর দাগেরটায়, যেখানে দেখো বলে দিয়েছে পহলমপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠের 3 দিকের দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার এবং 30 মিটার। তাহলে দেখো এখানে একটা ত্রিভুজাকৃতি মাঠ রয়েছে, ত্রিভুজাকৃতি এরকম একটা শেপের ভাবে মাঠ রয়েছে, যে মাঠটার দেখবে দৈর্ঘ্য প্রস্থ দেখবে কত কত বলে দিয়েছে। দেখো দৈর্ঘ্যগুলো কত কত বলে দিয়েছে ভাবো 26, একটা হলো 26, আরেকটা বাহুর দৈর্ঘ্য হলো 28 এবং আরেকটা বাহুর দৈর্ঘ্য হলো কত 30, ঠিক আছে। তাহলে এইবারে কি বলে দিয়েছে 1 নম্বরে দেখবে বলে দিয়েছে প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসেবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে কত টাকা মোট খরচ হবে। তাহলে দেখো বলে দিয়েছে ত্রিভুজাকৃতি মাঠের মধ্যে ঘাস লাগানো হবে। তাহলে ঘাস কোথায় লাগানো হবে, মাঠের মধ্যে ঘাস লাগানো হবে, মানে মাঠটার আমরা কি বের করব, ক্ষেত্রফল বের করব নাকি পরিসীমা বের করব? অবশ্যই মাঠের মধ্যে ঘাস লাগানো হবে, মানে মাঠটার আমরা কি বের করব, ক্ষেত্রফল বের করব। তাহলে চলো মাঠের ক্ষেত্রফল আমরা বের করব। আচ্ছা, মাঠটা দেখতে কীরকম, ত্রিভুজাকৃতি, এবং এটা কী ধরনের ত্রিভুজ, এটা কিন্তু দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আলাদা, একজন 26, একজন 28, একজন 30, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আলাদা, মানে এই ত্রিভুজটা হলো কিন্তু বিষমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজটা হলো কি ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে। তাহলে আমরা প্রথমেই এরকমভাবে লিখব ত্রিভুজাকৃতি মাঠের ক্ষেত্রফল। তাহলে আমরা চলো ত্রিভুজাকৃতি মাঠের কি বের করব, ক্ষেত্রফল বের করব। আর এটা যেহেতু একটা বিষমবাহু ত্রিভুজ, ভালো করে শুনবে, এটা যেহেতু একটা বিষমবাহু ত্রিভুজ, তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করবার সূত্র কি, তোমরা সবাই জানো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করবার সূত্র হলো, সবাই জানবে এস ইন্টু, তারপরে কি জানবে এস মাইনাস এ, তারপরে জানবে কি এস মাইনাস বি, এবং তারপরে কি হবে এস মাইনাস সি। এবারে তোমাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবার জন্য আমরা এই সূত্রটা কেন অ্যাপ্লাই করলাম না, এই সূত্রটা আমরা কেন অ্যাপ্লাই করলাম না, যে 1/2 ইন্টু উচ্চতা ইন্টু ভূমি, এই সূত্রটা তো আমরা কখনো অ্যাপ্লাই করলাম না, এই সূত্রটাও তো অ্যাপ্লাই করা যেত। তার কারণ এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম না, তার কারণ হলো তোমরা ভালো করে জানবে এই সূত্রটা অ্যাপ্লাই করবার জন্য দরকার হলো উচ্চতার, ঠিক আছে। আমরা কিন্তু এই ত্রিভুজের উচ্চতা জানি না, ভূমিটা জানি কত আমরা 30, কিন্তু উচ্চতা জানি না। উচ্চতা মানে কি, এই বিন্দু থেকে একদম সোজাসুজি এই লাইনটাকে বলা হয় উচ্চতা, এই মাপটা কিন্তু আমরা জানি না। যেহেতু আমরা এই মাপটা জানি না এবং উচ্চতা আমাদের কাছে জানতেও চাইনি, তাই জন্য কিন্তু আমরা এই সূত্রটাকে এখানে অ্যাপ্লাই করব না, এখানে আমরা এই সূত্রটা দিয়েই কিন্তু অঙ্কটা করব। তাহলে এইখানে আমরা যখন অঙ্কটা করব তোমরা জানবে প্রথমে এখানে কি বলে দিয়েছে এস মানে কি আমরা জানি অর্ধ পরিসীমা, এস মানে হলো কি অর্ধ পরিসীমা। তাহলে পরিসীমা কত আগে জানি, তাহলেই আমরা অর্ধ পরিসীমা বের করতে পারবো। পরিসীমা কত, দেখো পরিসীমা হলো, তোমরা যদি ভালো করে এখানে দেখবে পরিসীমা কত, পরিসীমা মানে হলো দেখো এইখান থেকে এতটা কত 26, এখান থেকে এতটা কত 30, আবার এখান থেকে এতটা 28, তার মানে কত হচ্ছে দেখো 26 যোগ 30 যোগ 28, ঠিক আছে। তাহলে তোমরাই বলো 26 আর 6 আর 8 কত হবে, 6 আর 8 14, 4 আবার হাতে আছে 1, 2 আর 3 5, 2 7 আর 8, তাহলে হবে 84 হলো পরিসীমা। তাহলে পরিসীমাটা হলো এখান থেকে এতটা যোগ করে এতটার মাপ হলো পরিসীমা। তাহলে পরিসীমা যদি হয় 84, তাহলে অর্ধ পরিসীমা কত হবে, 2 দিয়ে আমরা ভাগ করলেই পেয়ে যাব কত 42।
তাহলে দেখো আমরা অর্ধ পরিসীমা কত পেলাম 42, তার মানে আমরা এস কত পেলাম কিন্তু 42, ঠিক আছে। আর এই বাহুটাকে আমরা ধরবো এ, এই বাহুটাকে আমরা ধরবো বি এবং এই বাহুটাকে আমরা ধরবো সি, ঠিক আছে। তাহলে চলো আমরা এক এক করে যদি লিখি তাহলে দেখবে এস এর জায়গায় আমরা কত লিখবো, এস এর জায়গাতে তোমরা ভালো করে দেখবে আমরা লিখবো 42, তাহলে 42 ইন্টু দেখো রয়েছে এস মাইনাস এ, এস মানে আবার 42 মাইনাস এ মানে কত লিখবো, এ মানে হলো এই দেখো 26 ইন্টু আবার দেখবে কী লেখা রয়েছে এস মাইনাস বি, এস মানে কত লিখবো, এস মানে হলো 42 মাইনাস বি মানে আমি কত লিখবো, বি মানে হলো এই যে 28টাকে লিখবো, তাই তো। আবার দেখো সি, এস মাইনাস সি, এস এর জায়গায় কত লিখবো 42 মাইনাস সি এর জায়গাতে কত লিখবো, সি মানে হলো কিন্তু 30, ঠিক আছে। তাহলে চলো এক এক করে আমরা করি। দেখো 42, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, তাহলে চলো আমরা বিয়োগ করি 42 থেকে 26। তো দেখো 42 থেকে 26কে আমরা যদি বিয়োগ করি হবে কত 16। আবার দেখো 42 থেকে আমি যদি 28কে বিয়োগ করি তাহলে কত হবে 14। আবার দেখো 42 থেকে আমি যদি 30কে বিয়োগ করি কত হবে 12। তাহলে চলো আমরা এবার উৎপাদকে বিশ্লেষণ করবো। দেখো এখানে রয়েছে 42, তাই তো 42 রয়েছে, তাহলে 42কে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি 7 দিয়ে তাহলে কত হবে 7 6 42, 6কে 2 দিয়ে ভাগ করলে হবে 3, তাহলে আমরা কত পাচ্ছি 7 ইন্টু 2 ইন্টু 3। এরপরে দেখো রয়েছে 16, 16 মানে আমরা কি লিখতে পারি 4-এর স্কোয়ার লিখতে পারি, কিন্তু যদিও 16কে 2 দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, আমি যতটা পাচ্ছি কম খাটাখাটনি করে অঙ্কটাকে করার চেষ্টা করছি যাতে অল্প খাটতে হয় তোমাদের। তারপরে দেখো রয়েছে 14, 14 মানে আমরা কি উৎপাদকে বিশ্লেষণ করতে পারি 7 গুণ 2, 7কে 7 দিয়ে যদি 14কে ভাগ করি হবে 2, তাহলে কত হবে 7 ইন্টু 2। এবং সর্বশেষে দেখো রয়েছে 12, তাহলে 12কে উৎপাদকে বিশ্লেষণ করে কত পাবো 2 দিয়ে ভাগ করলে পাবো 6, 6কে 2 দিয়ে ভাগ করলে পাবো 3, তাহলে আমরা কত পাচ্ছি 2 2 1 3, তাহলে পাচ্ছি 2 2 1 3, ঠিক আছে। তাহলে দেখি কি হচ্ছে এখানে, ভালো করে দেখবে 7 কটা রয়েছে দেখো এই একটা 2টো 7, 7-এর মাথায় লিখবো 2 মানে স্কোয়ার। আচ্ছা এবারে দেখবো 2 কটা রয়েছে, ভালো করে দেখবে 2, দেখো এই একটা 2 এই একটা 2, তাহলে আমরা কি লিখবো 2-এর মাথায় স্কোয়ার। আবার দেখবে এই একটা 2 এই একটা 2, তাহলে আবার আমরা কি লিখবো 2-এর মাথায় স্কোয়ার, বোঝা গেল। আবার তোমরা এখানে দেখো দেখো এই একটা 3 এবং এই একটা 3, তাহলে আমরা কি লিখবো 3-এর মাথায় স্কোয়ার। আর এই 4-এর স্কোয়ারটা যেমন আছে এখানে থাক, ঠিক আছে। তাহলে দেখো সবাইয়ের মাথায় কিন্তু স্কোয়ার, মানে সবাই রুটের বাইরে বেরোতে পারবে, সবাই বেরোতে পারবে, মানে 7ও বেরোতে পারবে, 2ও বেরোতে পারবে, 2ও বেরোতে পারবে, 3ও বেরোতে পারবে, 4ও বেরোতে পারবে, সবাই বেরোতে পারবে। তাহলে চলো এবার গুণ করে দিই, 7 দুগুণে কত 14, 14 দুগুণে কত 28, 28 আর 12-এ কত হবে দেখি তো, 28 আর 12-এ হবে তোমরা যদি ভালো করে দেখো 56, আর এখানে হবে তাহলে দেখো 8 আর 5 কত 13, 3 হাতে আছে 1, তাহলে দেখো কত হচ্ছে কিন্তু 336, তাহলে আমরা কত পাচ্ছি 336 বর্গ। অবশ্যই এটা কিন্তু লিখবে বর্গ, এবং এককটা দেখবে আমাদের কি লেখা রয়েছে, এককটা দেখবে লেখা রয়েছে কিন্তু মিটার, তাহলে এখানে আমরা লিখবো কিন্তু বর্গ মিটার, 336 বর্গ মিটার। তার মানে আমরা ক্ষেত্রফল কত পেলাম কিন্তু 336, ঠিক আছে। ক্ষেত্রফল পেলাম কত দেখো 336, তার মানে ক্ষেত্রফল মানে কি এই ভেতরের মাপটা, এই ভেতরের জায়গার মাপ কত পেলাম আমরা 336। এবং এই ভেতরে কি করা হচ্ছে ঘাস চাষ করা হচ্ছে, ঘাস। এবং 1 বর্গমিটার এরিয়াতে ঘাস লাগাতে কত টাকা খরচ হচ্ছে তোমরা ভালো করে বইয়ে কিন্তু দাগ দেবে, বলে দিয়েছে প্রতি বর্গমিটারে 5 টাকা খরচ হচ্ছে, তাই তো, প্রতি বর্গমিটারে 5 টাকা খরচ হচ্ছে। তাহলে তোমরা ভালো করে দেখো, আমি যদি দেখো এখানে লিখি 1 বর্গমিটারে 1 বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হয়, 1 বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হয়। তো এই জায়গাটা মুছে দিচ্ছে, আর এইগুলোর তো কোনো দরকার নেই। তাহলে 1 বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হয়, কত টাকা খরচ হচ্ছে 1 বর্গমিটারে ঘাস লাগাতে, তোমরা জানোই বলে দিয়েছে 5 টাকা, তোমরা বইয়ে কিন্তু দাগ দেবে, আমি যে জায়গাটায় দেখবে দাগ দিচ্ছি 5 টাকা। তাহলে পুরো ভেতরের মাপটা কত জায়গায় ঘাস লাগানো হচ্ছে, পুরো ভেতরটায় ঘাস লাগানো হচ্ছে, পুরো ভেতরে ঘাস লাগানো হচ্ছে, পুরো ভেতরে ঘাস লাগানো হচ্ছে, মানে পুরো ভেতরের মাপ কত, পুরো ভেতরের মাপ কিন্তু হলো 336। তাহলে 336 বর্গমিটার, তাহলে 1 বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হয় 5 টাকা, তাহলে পুরো ভেতরের মাপটা কত 336, তাহলে এখানে ঘাস লাগাতে খরচ হবে কত 336 ইন্টু 5, তাই না, এই এত টাকা খরচ হবে। তাহলে চলো আমরা গুণটাকে করে ফেলি, যে 336
ইন্টু 5 দেখি কত হয়, 5 6 30 শূন্য, হাতে কত রয়েছে 3, 5 3 15, 3 18 8, হাতে কত রয়েছে 1, 5 3 15 আর 1 হচ্ছে 16, তার মানে 1680 টাকা। তাহলে এখানে আমাদের খরচ হচ্ছে কত, 1680 টাকা পুরো ভেতরটায় ঘাস লাগাতে, পুরো ভেতরের এই জায়গাগুলোতে পুরো ঘাস লাগাতে কত খরচ হচ্ছে, 1680 টাকা। তাহলে এই জায়গাগুলোকে, এই রাফগুলোকে আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এবারে 2 নম্বরে আমাদের কাছে কি জানতে চেয়েছে, তাহলে এই আমাদের হয়ে গেল কিন্তু 1-এর উত্তরটা, যে টোটাল কত টাকা খরচা হবে, তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের 1-এর উত্তর। ঠিক আছে, এবারে আমাদের কাছে 2-এর উত্তরে কি জানতে চেয়েছে, এই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি 4 ধার বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 18 টাকা হিসাবে মোট কত টাকা খরচা হবে। এইবারে তোমরা ভালো করে দেখো, এই যে মাঠটা রয়েছে, এই মাঠটার চারিদিকে বেড়া দেওয়া হবে। কি দেওয়া হবে, চারিদিকে বেড়া দেওয়া হবে। তাহলে চারিদিকে বেড়া দেওয়া হবে মানে, চারিদিকে বেড়া দেওয়া হবে মানে আমাদেরকে মাঠের কি বের করতে হবে, বেড়া কোথায় দেওয়া হয়, জমির এই জায়গাগুলোতে, একদম বর্ডারে দেওয়া হয়। তাহলে এই জায়গায় পুরোভাবে বেড়া দিয়ে ঘেরা হবে। তার মানে আমাকে জমির কি বের করতে হবে, পরিসীমা বের করতে হবে। কি বের করতে হবে, পরিসীমা। তাহলে জমিটার পরিসীমা কত, তোমরা এখানে দেখো, আমি এখানেই করে দিচ্ছি। জমিটার পরিসীমা হলো, তোমরা যদি সবকটাকে যোগ করো তাহলে হবে কত, 84 মিটার। এই হলো জমির পরিসীমা। কিন্তু এই জমিটাতে একটা জায়গায় একটা গেট বসানো হবে। ভাবো এই জায়গাটাতে না একটা গেট বসানো হবে। ভাবো এই তো জমি, এই রকম জায়গাতে ভাবে একটা গেট বসানো হবে। এইখান দিয়ে লোক জমির মধ্যে ঢুকবে। ঠিক আছে, এখান দিয়ে লোক কী হবে, জমির মধ্যে ঢুকবে। তো ভাবো এখানে একটা গেট বসানো হবে, এর মধ্যে দিয়ে লোক জমির ভেতরে ঢুকবে। তাহলে এই গেটটার মাপ কত, গেটটার মাপ হলো কিন্তু 5, অর্থাৎ এখান থেকে এতটার মাপ হলো কত, 5 মিটার চওড়া। তাহলে বেড়া কিন্তু এই 5 মিটার জায়গাতে দেওয়া যাবে না। বেড়া কোথা থেকে কতটা দিতে হবে, এখান থেকে এতটা, আবার এখান থেকে এতটা, আবার এইখান থেকে হয়ে এতটা বেড়া দিতে হবে। তাহলে বেড়া কিন্তু পুরো 84 মিটার জায়গাতে দেওয়া যাবে না। এই 5 মিটার জায়গা কিন্তু ছেড়ে দিতে হবে গেট লাগানোর জন্য। এই যে 5 মিটার জায়গা, এটা কিন্তু ছেড়ে দিতে হবে কি, গেট লাগানোর জন্য। বোঝা গেল? তাহলে আমি ওপরের জায়গাগুলোকে মুছে করছি। আচ্ছা, আমি এখান থেকেই করে দিচ্ছি, তোমরা ভালো করে দেখো যে গেট বাদে, আমি দেখো এখানে লিখছি গেট বাদে জমিটির, গেট বাদে জমিটির, আমি লিখছি গেট বাদে জমিটির পরিসীমা। ঠিক আছে, গেট বাদে জমিটির পরিসীমা। তাহলে দেখো এমনিতে জমিটার পরিসীমা কত, 84। এবারে সেই 84 থেকে আমি গেটের মাপটুকুনিকে বাদ দেবো। গেট কতটুকুনি, 5 মিটার চওড়া গেট। তাহলে 5কে আমি যদি বাদ দিই তাহলে কত হচ্ছে, 79 মিটার। এই এত মিটার চওড়া হলো গেট, এই সরি এত মিটার জায়গায় বেড়া দেওয়া হবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমি করছি 2-এর দাগের। হ্যাঁ, 2-এর দাগের করছি। তাহলে তোমরা ভালো করে জানবে, দেখো গেট বাদে বাকি জমিটুকুনির মাপ দেখো আমরা কত পেলাম, গেট বাদে বাকি জমিটুকুনির মাপ হলো 79। এই অংশটুকুনিতে বেড়া দেওয়া হবে, অর্থাৎ 79 কতটার মাপ, 79 হলো কিন্তু এইখান থেকে এতটা হয়ে এইটুকুনি বাদ, আবার এইখান থেকে এতটা হয়ে তার মাপ হলো কত, 79। তাহলে 1 মিটার বেড়া দিতে কত টাকা খরচ হচ্ছে, তোমরা বইয়ে দেখো, দাগ দাও, বলে দিয়েছে প্রতি বর্গ মিটারে 18 টাকা হিসেবে খরচ হয়। প্রতি মিটারে 18 টাকা হিসেবে কিন্তু খরচ হচ্ছে। ঠিক আছে, তো এবার আমি ওপরের অংশটুকুনিকে একটু মুছে দিচ্ছি। তাহলে তোমরা বইয়ে দাগ দিয়েছো যে 1 মিটার বেড়া দিতে কত খরচ হচ্ছে কিন্তু 18 টাকা। তাহলে এখানে আমরা এরকমভাবে লিখবো যে 1 মিটার বেড়া দিতে খরচ হয়, 1 মিটার বেড়া দিতে খরচ হয় কত টাকা, খরচ হয় 1 মিটার বেড়া দিতে 18 টাকা। তাহলে আমরা এখানে বেড়া দিচ্ছি কতটা, তাহলে পুরো এই যে পুরো একদম এই গেট বাদে বাকি এই পুরো 79 মিটার কিন্তু বেড়া দেওয়া হবে, 79 মিটার। তাহলে 1 মিটার বেড়া দিতে যদি খরচ হয় 18 টাকা, তাহলে 79 মিটার বেড়া দিতে খরচ হবে কত টাকা, তাহলে দেখো 79-র সঙ্গে কী করবো, 18কে গুণ করবো, 18 টাকা। 79 কী হবে, 79 গুণ 18। তাহলে দেখি আমরা এখানে 79 আর 18কে যদি আমরা এখানে গুণ করি তাহলে দেখো কত হবে, 8 9 72, 2 হাতে কত থাকবে, 7। আবার দেখো 8 7 56 আর 7কে যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 63। আর এখানে দেখো 1 দিয়ে 9কে গুণ করলে 9, 1 দিয়ে 7কে গুণ করলে 7। তাহলে দেখো 2, এখানে দেখো 9 আর 3 12, হাতে আছে 1, 7 আর 8, 8 আর 6 কত হবে, 14। তাহলে এখানে দেখো কত হলো, 1422 টাকা। তাহলে এখানে আমরা কত লিখবো, 1422 টাকা। তাহলে গেট বাদে বাকি পুরো জমিটা বেড়া দিতে কত টাকা খরচ হবে কিন্তু 1422 টাকা। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার, এইটা কিন্তু আমাদের বেরিয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, 2-এর দাগের।